হ্যালো ডিজাইন পিপল। সো উইকেন্ডের আগে আবার চলে আসছি। আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলবো। এই টপিকটা নিয়ে আমি অনেক রিকোয়েস্ট দেখছি, আমাকে অনেকে প্রশ্ন করেছেন যে ভাই আমি জবের জন্য ডাক পাই না, আমি অনেক ভালো ডিজাইন করি, আমার পোর্টফোলিওটা হয়তো বা প্রিপেয়ার না, বা কেন জবের জন্য ডাক পাইতেছি না। অনেকে বলতেছে ভাই আমার অনেকগুলো কাজ আমি করছি, কিন্তু কাজগুলোকে আসলে কিভাবে দেখাচ্ছি বুঝতেছি না, বা কোন কাজগুলো দেখাচ্ছি কেনই বা আমার পোর্টফোলিওটাকে মনে হয় না আপ টু দ্য মার্ক। তো এই যে অনেক ধরনের প্রশ্নগুলো, এই প্রশ্নগুলোর উত্তরে আজকে জানবো, এবং তার পাশাপাশি এটাও জানবো যে কোন ওয়েতে পোর্টফোলিওটাকে আপনার বিল্ড করা উচিত। সো আজকের ভিডিওটা আপনারা যদি একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনারা জেনে যাবেন যে একটা পোর্টফোলিও কীভাবে বিল্ড করা উচিত, কীভাবে বিল্ড করলে সেটা প্রেজেন্টেবল হবে। এবং আমি নিশ্চিত করে বলতে পারি যে আপনি যদি এই ইনস্ট্রাকশনগুলো ফলো করেন তাহলে আপনার পোর্টফোলিও প্রেজেন্টেবল হবে, নট অনলি ফর বাংলাদেশ, ইটস ফর এনি কর্নার অফ দ্য ওয়ার্ল্ড। আপনি আপনার পোর্টফোলিওকে প্রেজেন্ট করতে পারবেন। সো ভিডিওতে চলে যাওয়ার আগে জাস্ট একটু বলে নিই, সেটা হচ্ছে যে আমার এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করেন, রিঅ্যাক্ট করেন, শেয়ার করেন, কারণ আপনাদের এই এফোর্টগুলোর ফলেই আমি কিন্তু মোটিভেটেড হই নতুন নতুন কন্টেন্ট বানাতে, এবং এটা বোঝায় যে আমার কন্টেন্টগুলো আসলে আপনাদের কাজে লাগতেছে। তো চলেন আমরা চলে যাই। পোর্টফোলিওর প্রথম যেই প্রশ্নটা থাকে বা প্রথম যে চিন্তাটা সবার মাথায় থাকে যে ভাই এত এত প্ল্যাটফর্ম আছে, কোন প্ল্যাটফর্মে পোর্টফোলিও বিল্ড করব? পিডিএফে, মিডিয়ামে, ড্রিবল, বিহ্যান্স ওর পার্সোনাল ওয়েবসাইটে? বেসিক আনসার হচ্ছে ভাই যে কোনোটাতেই করতে পারেন। এখন আমি যদি একটু ডিপ ডাইভ করি, একটু এক্সাম্পলটা খেয়াল করেন। একজন রিক্রুটারের কাছে আপনি আপনার বিহ্যান্সে কেস স্টাডিটা শেয়ার করলেন, পাশাপাশি আরও 10 জন সেই বিহ্যান্সে কেস স্টাডিটা শেয়ার করলো, আর আরেকজন ডিজাইনার সে তার পার্সোনাল ওয়েবসাইটে তার পোর্টফোলিওটাকে শোকেস করালো। তো আপনি যদি রিক্রুটার হতেন আপনি কোনটাকে প্রেফার করতেন, বা কার জন্য আপনার একটু হলেও বেটার ইমপ্রেশন কাজ করতো? এটার উত্তর আপনি জানেন, যে তার পার্সোনাল ওয়েবসাইটে তার পোর্টফোলিওটাকে প্রেজেন্ট করতেছে। কারণ খুব স্বাভাবিক যে একটা নর্মাল প্ল্যাটফর্মে কিন্তু সবাই আমরা আমাদের পোর্টফোলিওগুলোকে দেখাচ্ছি, কিন্তু আমি যখন সেই জায়গা থেকে বের হয়ে আমার পার্সোনাল ওয়েবসাইটে আমি একটু নিজস্ব ডিজাইন করে সেখানে আমার পোর্টফোলিওটাকে বেটার ওয়েতে প্রেজেন্ট করতেছি, সেটা কিন্তু স্বাভাবিকভাবেই রিক্রুটারের কাছে একটু বেশি ইউনিক লাগবে। সো এইটা হচ্ছে যে আপনি একদমই, আমি বলবো যে ওভার দ্য টপ যদি কোনো ব্যাপার থাকে সেটা নর্মালি আপনি যে কোনো জায়গায় করতে পারেন। আপনার যদি এটা খুব হ্যাসেল মনে হয় আপনি মিডিয়ামেও করতে পারেন, দ্যাটস টোটালি ফাইন। বাট আপনি যদি একটু বেটার এক্সপিরিয়েন্স চান সবার উপর দিয়ে, সেক্ষেত্রে আপনি ওয়েবসাইটটা ইউজ করতে পারেন, সেটা একটা বেটার ওয়ে হতে পারে। বাট এর বাইরে ইটস ফাইন। এবং অনেক ক্ষেত্রে পোর্টফোলিও কিন্তু পিডিএফে করেও আপনার হচ্ছে বেশ ভালো ভালো জায়গায় আপনি জব পেতে পারেন। সো খুব একটা ম্যাটার করে না আমি বলবো আর কি এই জায়গাটাতে। আচ্ছা, এবার আসি 2 নাম্বার পয়েন্টে যে জিনিসটা হয় যে পোর্টফোলিওর ক্ষেত্রে আমাদের পোর্টফোলিও কিন্তু 2 টাইপের হতে পারে। এটা একটু ব্যাখ্যা করি। একটা পোর্টফোলিও হয় পাবলিক পোর্টফোলিও, যেই পোর্টফোলিওটাতে আমার সব ধরনের প্রজেক্ট থাকতেছে, আমি প্রজেক্টগুলো দেখতেছি, আমার যদি দরকার হয় আমি প্রজেক্টগুলো শেয়ার করে দিচ্ছি যে কারোর সাথে, আমি কোনো ফ্রিল্যান্স প্রজেক্টে কাজ করব, হুইচ ইজ ফাইন। বাট আরেকটা পোর্টফোলিও কিন্তু আমাদের বিল্ড করা উচিত, সেটা হচ্ছে প্রাইভেট পোর্টফোলিও। প্রাইভেট পোর্টফোলিও কিসের জন্য লাগে? নর্মালি একটা কথা বলি, যে আপনি যখন অনেক ধরনের প্রজেক্ট থাকে, যেই প্রজেক্টগুলো কিন্তু আপনার কোম্পানির সাথে এনডিএ করা থাকে, আপনি কিন্তু সব প্রজেক্টে ওপেনলি কাজ করতে পারেন না। সো ওই এনডিএ প্রজেক্টগুলোর জন্য কিন্তু আপনার হচ্ছে ওই পোর্টফোলিওগুলোকে আপনি পাবলিকলি কোথাও দেখাইতে পারবেন না। তো ওই জায়গাটাতে কিন্তু আপনার একটা পাবলিক এবং প্রাইভেট পোর্টফোলিও যদি আলাদা থাকে, এটা অনেক হেল্পফুল হয় আপনাকে হচ্ছে নিজেকে প্রেজেন্ট করতে। ধরেন প্রাইভেট পোর্টফোলিওটা আপনি কোথায় ইউজ করতে পারেন? আপনি ধরেন কোথাও একটা জবের জন্য অ্যাপ্লাই করতেছেন, আপনি জাস্ট ওই প্রাইভেট পোর্টফোলিওর লিঙ্কটা ওই আপনি রিক্রুটারকে দিয়ে দিলেন, সিম্পল। আর পাবলিক পোর্টফোলিও সেটা আপনি ধরেন নর্মালি রাখতে পারেন, আপনি ফ্রিল্যান্সে কোনো জব করতেছেন সেটার জন্য সে হচ্ছে চাইলে আপনার ক্লায়েন্ট খোঁজ করলে দেখতে পারে, যেটা এক্সপ্লোর করলেই পাওয়া যাবে, যেটার জন্য তাকে ঘাটতে হবে না। সো 2টা ভার্সন করে রাখা আমার জন্য মনে হয় যে এটা বেশ ভালো একটা আইডিয়া। এবার আসি পোর্টফোলিওর কন্টেন্টে। পোর্টফোলিও নিয়ে সবার আরেকটা হচ্ছে খুব জানার জায়গা যে পোর্টফোলিওতে আসলে কী থাকবে না থাকবে বা কীভাবে শুরু করব। এই জায়গায় একটা জিনিস বলে নিই যে পোর্টফোলিও যেভাবেই বানান, শুরুতে আপনি আপনার একটা শর্ট ডেসক্রিপশন রাখতে পারেন, এবং এইটা রাখাটা কিছুটা ক্ষেত্রে হেল্পও করে। আপনি আপনার ব্যাপারে যখন কিছু শর্ট জিনিস বলতেছেন,
আপনি কোন কথাটা বলতেছেন বা কি কথাটা দিয়ে আপনি আপনার রিক্রুটারকে হচ্ছে অ্যাট্রাক্ট করতেছেন, এটাও কিন্তু ম্যাটার করে। সো ওই জায়গাটাতে আপনি হচ্ছে একটা শর্ট ইন্ট্রো থাকতে পারে, আপনার একটা ছবি থাকতে পারে, এই জিনিসগুলো আসলে হেল্পফুল ইন দ্য লং রানে। আপনার ব্যাপারে সে যখন পোর্টফোলিওতে পুরোটা পড়বে তার আগে হয়তো একটু আইডিয়া আপনার সম্পর্কে নিয়ে নেওয়াটা বেটার। এবার আসি আপনার প্রজেক্ট সিলেকশানে। আপনি পোর্টফোলিওতে মোটামুটি ঢুকে গেছেন, এখন কথা হচ্ছে ভাই সব প্রজেক্ট পোর্টফোলিওর জন্য উপযুক্ত না। আমরা টাকার জন্য কিন্তু অনেক কাজ করি, অনেক কাজ আমরা করি শুধুমাত্র টাকার জন্য। ওইগুলা হচ্ছে আমাদের খালি, আমি বলবো যে ক্ষুধা মিটায়, ঠিক আছে, আমাদের হচ্ছে ক্ষুধা মিটায়, ওইগুলো আমাদের মনে খোরাক মিটায় না। এরকম ফ্রিল্যান্স প্রজেক্ট অনেক আছে যেগুলো আমি করছি, আপনি করছি, অস্বীকার করার কিছু নেই। ওইসব প্রজেক্ট থেকে আমি জাস্ট হচ্ছে হয়তো বা কিছু ডলার বা ইউরো ইনকাম করছি, কিন্তু ওই প্রজেক্টের কী হয়েছে আমিও জানি না। প্রজেক্ট শেষ, আমিও শেষ, আমার ক্লায়েন্টও শেষ। তো ওই রকম প্রজেক্ট কিন্তু পোর্টফোলিওর জন্য কোনোভাবেই অ্যাপ্লিকেবল না, ওইগুলা বাদ। আপনাকে হচ্ছে ওই রকম প্রজেক্টই খুঁজে বের করতে হবে যেই প্রজেক্টের পিছনে আপনার একটা বড় ইনভলভমেন্ট ছিল, আপনি যেই প্রজেক্টটা নিয়ে অনেকদিন ধরে কাজ করেছেন, যেটার পিছনে স্টোরিটা জানেন, আপনি কিভাবে আপনি এই জিনিসটা নিয়ে প্রবলেমটা ফাইন্ড আউট করলেন, কিভাবে আপনি সলিউশনে গেলেন, আপনার আইডিয়েশন, আপনার ব্রেন স্টর্মিংগুলো কী কী ছিল, আপনার ফাইন্ডিংসগুলো কী ছিল, কিভাবে পুরো জিনিসটা আসছে, এই জার্নিটা কিন্তু আপনাকে জানতে হবে। এবং ওই টাইপের প্রজেক্টগুলোই আপনার হচ্ছে পোর্টফোলিওর জন্য উপযুক্ত। এর বাইরে আপনি নর্মাল প্রজেক্ট যদি পোর্টফোলিওর জন্য নেন, খুব একটা ভালো কিছু হবে না, কারণ আপনি স্টোরি জানেন না। আপনাকে হয়তো কিছু স্ক্রিন ডিজাইন করতে দিছে, আপনি যাতে স্ক্রিন ডিজাইন করেই কাজটা শেষ করে ফেলছেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনার বলার মতো জায়গা নাই। এবার আসি কোয়ান্টিটির ক্ষেত্রে। অনেকে খুব কমন প্রশ্ন থাকে, ভাই পোর্টফোলিও তো আমি প্রজেক্ট ঠিক করলাম, কয়টা প্রজেক্ট দিব? প্রজেক্টের ক্ষেত্রে খুব বেশি প্যানিক হওয়ার কিছু নাই। আপনি যদি এন্ট্রি লেভেল জব সার্চার হন, এন্ট্রি লেভেলের জব খুঁজতেছেন, আপনার জন্য 2 থেকে 3টা যদি আপনার প্রজেক্ট থাকে যেগুলোতে আপনি কাজ করেছেন, আমি বলবো ইটস মোর দেন এনাফ। আপনার এর বেশি দরকার নাই। আপনি অনেক বেশি প্রজেক্ট দিলেন কিন্তু প্রজেক্টগুলোর ভিতরে আসলে তেমন কোনো কিছু নাই, তাহলে এইটা জাস্ট আপনার ওয়েস্টেজ, এটা আপনার কোনো কাজেই আসবে না। সো ওই জিনিসটা আপনার করা দরকার নেই। আপনি 2 থেকে 4টা যদি থাকে, ইটস মোর দেন এনাফ। এখন কথা হচ্ছে যে ভাই আমি তো বুঝলাম, ঠিক আছে, এখন আমি হচ্ছে আমার পোর্টফোলিওতে কী রাখবো, বা এই যে আমি প্রজেক্টগুলো নিয়ে লিখবো, কেস স্টাডিগুলাই তো থাকবে, কেস স্টাডিতে কী আসবে? কেস স্টাডিতে ভাই আমি জাস্ট আমার বেসিক থেকে আমি বলতেছি যেটা আমি বুঝি, যে কেস স্টাডি কোনো টেমপ্লেট করার মতো জিনিস না। আমাদের হচ্ছে বিহেন্সে বিভিন্ন ডিজাইনারদের আপনি কেস স্টাডি দেখলে অনেক সময় আপনার কাছে মনে হতে পারে যে এটা তো মনে হয় একটা কাইন্ড অফ টেমপ্লেটের মতো, ইউজার জার্নি করতেছে, কিছু ডিজাইন প্রসেস নিয়ে কথা বলতেছে, তারপর হচ্ছে ফাইনালি ভিজুয়াল দেখাচ্ছে। ওয়েট, আপনার ওইভাবে করতে হবে না। আপনি যেটা করতে পারেন, আপনি হচ্ছে আমার আন্ডারস্ট্যান্ডিং থেকে আমি যেটা বুঝি যে একটা পোর্টফোলিওতে 3টা মেজর সেকশন থাকা ইম্পর্টেন্ট, যেটা থাকলে রিক্রুটার বাধ্য আপনাকে একটু আলাদা চোখে দেখতে, আপনাকে নিয়ে চিন্তা করতে। রিক্রুটার বুঝবে যে আপনি আসলেই এইটা নিয়ে চিন্তা করছেন। 3টা মেজর সেকশনের মধ্যে প্রথমটা হচ্ছে আমি যখন প্রজেক্টটা হ্যান্ডেল করতেছি তখন প্রজেক্টের অবস্থাটা কী ছিল এটা ব্যাখ্যা করা, কী কী পেইন পয়েন্ট ছিল, কেন এই প্রজেক্টটার মধ্যে এতগুলো সমস্যা ছিল। তারপর আমি যদি আসি সেকেন্ড স্টেপ হচ্ছে আমি এখানে কি কি ডিজাইন প্রসেস করতেছি। সো এই ডিজাইন প্রসেসের মধ্যে কিন্তু আপনার ডিজাইন থিঙ্কিং, ডাবল ডায়মন্ড, যে কোনো কিছু হতে পারে। আপনি যেসব জিনিস নিয়ে কাজ করেছেন, আপনার ইউজার জার্নি, ওয়্যার ফ্রেমিং, আপনার ভিজুয়াল ডিজাইন, এভরিথিং, ইউজার টেস্টিং ক্যান বি দেয়ার। এবং ফাইনাল এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা সবাই মিস করে, সেটা হচ্ছে যে আমি ফাইনালি আমার আউটকামটা কি, আমি যে প্রজেক্টটা নিয়ে কাজ করে ফেললাম, এবার হচ্ছে আমার ফাইনালি কি হলো, আমার এই প্রজেক্টের ডিজাইনের ইম্প্যাক্টটা কী আসলো। এই জিনিসটা আমরা অনেকেই মিস করি বা এই জিনিসটা আমরা দেই না, বা আমার ফাইনাল টেক ওয়েটা কি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং একদম লাস্টে আমি ছোটো করে আরেকটা জিনিস বলবো, হুইচ ইজ অলসো ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আমি আমার এই পুরো প্রজেক্ট থেকে আমার বেটার কোন কোন জায়গায় স্কোপ ছিল বেটার করার, এবং কোন জায়গাগুলোতে আমার হচ্ছে পরবর্তী নেক্সট ফেজ হতে পারে। সো এখন কথা হচ্ছে যে ভাই এই যে লাস্টের পার্টটা বলেন, লাস্টের পার্টটা কী জন্য ইম্পর্টেন্ট, বা লাস্টের পার্টটা দিলে তো মনে হয় বোঝা যাচ্ছে যে আমি সবগুলো কাজ ঠিকমতো করি নাই বা কিছু কাজ বাকি রয়ে গেছে। এই কাজটার মিনিংটা কি? এই কাজে একটা মিনিং আছে। মিনিংটা হচ্ছে যে আপনি যখন ওই লাস্টের পার্টটা দিবেন, লাস্টের পার্টটা মিন করায় যে আপনি রিয়েল লাইফে একটা প্রবলেম সলভ করতেছেন, সেখানে অনেকগুলো চ্যালেঞ্জেস ছিল, এবং সেই চ্যালেঞ্জেসগুলো থেকে আপনি কিছু প্রবলেম অলরেডি সলভ করে ফেলছেন, এবং কিছু আপনার টেক ওয়ে বা কিছু আন্ডারস্ট্যান্ডিং আছে যেটা সামহাউ কোনো কারণে হয়তো বা আপনি সলভ করতে পারেন নাই, বা যে জিনিসটা নিয়ে কাজ করা
ওই সময়ের মধ্যে ওই সিচুয়েশনে পসিবল ছিল না। এবং নেক্সট ফেজ দেওয়া বা নেক্সটে আপনার কাজটা কী হবে এটাও মিন করে যে আপনার এই প্রোডাক্ট নিয়ে অনেক ভালো আইডিয়া আছে, যার জন্য আপনি এটার নেক্সট ফেজ নিয়েও চিন্তা করে রাখছেন। এবং ফাইনালি এটা প্রুভ করায় যে আপনি কোনো সুপার হিউম্যান না, আপনি একটা হাম্বল পারসন, এবং আপনি আপনার পোর্টফোলিওতে আপনি জানেন যে আপনার এই প্রজেক্টে আপনি কী নিয়ে কাজ করছেন, কাজটা কতদূর হয়েছে, এবং এটার যে ল্যাকিংস বা যা আছে এই জিনিসটা আপনি নিজে থেকে মেনে নিচ্ছেন বা নিজে থেকে বুঝতে পেরেছেন যেটা আপনি ওখানে লিখেছেন। তো এই ওভারঅল পোর্টফোলিও নিয়ে আমার জানা, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আমি মোটামুটি নিশ্চিত এটা যদি আপনারা ফলো করেন ডেফিনেটলি ভালো একটা পোর্টফোলিও বিল্ড করতে পারবেন। এখন বলতে পারেন যে আরও কিছু প্রশ্ন থাকতে পারে, ভাই পোর্টফোলিও কই দেখবো? বেস্ট ফোলিওস নামে একটা ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটে গেলে পাবেন। আরেকটা জিনিস লিঙ্কডইনে সার্চ করেন। আপনার অনেক ডিজাইনার আছে, যেসব ডিজাইনাররা তাদের পোর্টফোলিও লিঙ্কডইনে দিয়ে রাখছে, তাদের ওয়েবসাইট আছে। আপনি লিঙ্কডইনে ডিজাইনারদেরকে ঘাটেন, তাদের ওয়েবসাইটটা দেখেন, ওইসব থেকে ভালো আইডিয়া নেন যে কীভাবে আপনার পোর্টফোলিওটাকে আপনি ডিজাইন করতে পারেন বা পোর্টফোলিওটাকে সাজাইতে পারেন। আর লাস্ট কোশ্চেন যেটা, যে অনেকে বলে যে ভাই পোর্টফোলিওর জন্য টাইম পাই না, আমার খালি ডিজাইনের কাজই করতেছি। ভাই টাইম আপনাকেই বের করতে হবে, এবং কথা যে কীভাবে বের করবেন। আপনি যেটা করবেন, একটা কনসিস্টেন্ট টাইম নেন, আপনি উইকলি একটা টাইম দেন, বা আপনি ঠিক করেন যে আমি সপ্তাহে হয়তোবা এই 2 দিন আমি পোর্টফোলিওর জন্য টাইম দেব, এই 2 ঘন্টা বা 3 ঘন্টা, 2 দিন বলছি, 2 দিন না। তো এইভাবে টাইম বের করে নিজে নিজে আস্তে আস্তে পোর্টফোলিও বিল্ড করেন। এটা একদিনের কাজ না, আবার এটা আপনার 100 দিনের কাজও না। সো নিজের মতো করে জিনিসটা নিয়ে কাজ করেন। তো এই ছিল আজকের টিপস পোর্টফোলিও নিয়ে। আপনারা প্লিজ কমেন্টে আমাকে জানাবেন যে নেক্সট ভিডিও কোন টপিকে আসতে পারে, এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করেন। দেখা হয়ে যাবে আবার, সে পর্যন্ত ভালো থাকেন সবাই, টাটা।